This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ 11 আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি আর যে খবর এবার দেব আপনাদেরকে চাকরি হারাদের নিয়ে। শনিবার বামেদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি হয়। করোনাময়ীতে মিছিল আটকাতে পুলিশ বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ। চাকরি বাতিল নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি। সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে রাজপথে তুলকালাম। চাকরিহারা প্রার্থীদের কয়েকজনকে নিয়ে শনিবার এসএসসি ভবন অভিযানে যায় বাম ছাত্র যুব সংগঠন। নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। করোনাময় থেকে মিছিল এগোতেই পথ আটকায় পুলিশ। এরপরও আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। একের পর এক যারা মিছিল করতে এসেছিলেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। কোনোভাবেই এগোতে দেওয়া যাবে না এবং নিয়ে এলাকা দখলের যে প্রক্রিয়া তা কিন্তু পুলিশ কিন্তু আস্তে আস্তে নিজের জায়গা তৈরি করছে। পুলিশ চোরে ধরতে পারে না, এখানে প্রতিবাদকে আটকাতে এসেছে। এরই মধ্যে বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত তাদের না ছাড়লে আন্দোলনের ঝাঁজ বাড়বে বলে সুর চড়ান মীনাক্ষীরা। মীনাক্ষী মুখার্জি পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, বলছে গাড়ি বেরোতে দেওয়া যাবে না। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন আন্দোলনকারী জখম হন। শেষ পর্যন্ত 4-5 জনের একটি দল এসএসসি ভবনে গিয়ে ডেপুটেশন দিয়ে আসেন। মীনাক্ষী মুখার্জি পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, বলছে গাড়ি বেরোতে দেওয়া যাবে না। করুণাময়ী যখন রণক্ষেত্র, তখন শত্রুঘ্ন সিনহার সমর্থনে আউসগ্রামের সভায় চাকরি বাতিলের জন্য বিজেপি এবং আদালতকে আবারও নিশানা করেন মুখ্যমন্ত্রী। जो बच्चा लोग एक छोटा यंग जनरेशन है, 7 वर्ष पहले नौकरी मिला, आज कहता है বোমা ফাটাएगा, বোমা ফাটাবো। কি বোমা ফাটাবে? না তো 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল। इसको वोट देने चाहते हैं? अगर आपका घर में ऐसा कोई लड़का लड़की रहे तो कैन यू सपोर्ट दैट? কয়েকদিন আগেই 2016 সালে এসএসসি প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। এক লক্ষে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ বাতিল করেছে আদালত। ইতিমধ্যেই রাজ্য সরকার এবং দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারস্থ হয়েছে সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন। সোমবার তার শুনানি। চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের একাংশ সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। বিনোদের সঙ্গে সুশোভন এবং সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আদালতের এক নির্দেশ আর তাতেই বদলে গিয়েছে বাঁকুড়ার বিধান বাউরির জীবন। আরো ভালো করে বললে অথই জ্বরে পড়েছে গোটা পরিবার। কেন জানেন? দেখুন। বাঁচতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে। দিশেহারা বিধান বাউরি। লোকের কামেন খাটে আমি ছেলেটাকে শিখে আইছি বাবা। থেকে থেকে এমন ভাবে কেঁদে ফেলছেন ষাটোর্ধ সনকা বাউরি। হবে নাই বা কেন? বিনা মেঘে মাথায় যে বাজ পড়েছে। আদালতের রায় চাকরি হারিয়েছেন পরিবারের একমাত্র রোজগারের ছেলে। গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখে আদালত, কিন্তু বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোড়ামুলি গ্রামের বিধান বাউরি সেই সুযোগ পাননি। নিম্নবিত্ত পরিবারে জন্ম। মা সনকা বাউরি অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে ছেলেকে পড়ান। 2016 এসএসসি গ্রুপ সি পদে চাকরি পান বিধান। ছেলে চাকরিতে পরিবারের মুখে হাসি ফোটে। তিলে তিলে ঋণ নিয়ে মাথা গোঁজার পাকা বাড়ি তৈরি করেন বিধান বাউরি। কিন্তু 2022 সালে ছন্দপতন। বিধানের শরীরে মারণ রোগ ধরা পড়ে। ক্যান্সারের সঙ্গে অসম যুদ্ধের মাঝেই হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে আরও এক যুদ্ধের মুখে বিধান। ক্যান্সার তো ধরুন বুঝতে পারছেন কত বড় একটা মরণ রোগ। তাই লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছিল এই চাকরিটুকু, সেটাও যেতে বসেছে আর কি। চাকরি হারা থেকে বিরোধীরা সবারই অভিযোগ সরকার ও এসএসসির গাফিলতির জেরেই মুড়ি মিছরি এক হয়ে গেছে। বিধানের অভিযোগ রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, অবশ্যই দায় রাজ্য সরকারের। যারা
দু নম্বরই করেছে, যারা ঘুষ দিয়েছে তাদের শাস্তি দেন। করছি ঘুষ নেওয়া নিয়ে করছি, যারা দিচ্ছে তারাও এসি রুমে, যারা নিচ্ছে তারাও এসি রুমে। শুধুমাত্র আমাদের মতো গ্রাম বাংলার গরিব ছেলেমেয়েরা তাদের ওই অন্যায়ের শিকার হচ্ছে। আমার আবেদন উপযুক্ত তদন্ত হোক। চোয়াল শক্ত করে বিচারের আশায় বসে রয়েছেন বিধান বাউরি, কিন্তু কতদিন? বিরাট কষ্ট বাবা, আমি বহু কষ্ট করে পড়াশোনা করাইছি। আমার ছেলের এই বয়সে যদি চাকরি চলে, আমরা কি করি? আমরা বৃদ্ধ বুড়া মা বাপ, আমরা কি কর্ম করবো বাবা? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য ও এসএসসি। যোগ্য অযোগ্যদের হিসেব নিকেশ নিয়ে দায় ঠেলাঠেলি চলছে, আর তার মাঝেই পড়ে গেছেন বিধানের মতো অসংখ্য ছেলেমেয়ে। কি হতে চলেছে তাদের ভবিষ্যৎ? ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখোপাধ্যায়, TV9 বাংলা। বিপদ বাড়ছে কালীঘাটের কাকুর। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্রকে ক্রমশ ঘিরে ধরছে কেন্দ্রীয় এজেন্সি। ফাঁস শক্ত করতে এবার প্রেসিডেন্সি জেলে গিয়ে কালীঘাটের কাকুকে জেরা সিবিআই এর। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক রিপোর্ট হাইকোর্টে জমা করেছে ইডি, যেখানে নমুনা ও কাকুর কণ্ঠস্বর মিলে গেছে বলে দাবি। ইডির ফাঁস শক্ত হওয়ার মধ্যে এবার তদন্তে গতি বাড়ালো সিবিআই। তদন্তে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতে সুজয় কৃষ্ণকে জেলে গিয়ে জেরা করার আবেদন করেছিল সিবিআই। আদালতের সবুজ সংকেত পেতেই শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে কালীঘাটের কাকুকে জেরা করলেন তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে প্রেসিডেন্সি জেলে সিবিআই জেরা করে নিয়োগ মামলায় গ্রেপ্তার হওয়া হুগলির ব্যবসায়ী অয়নশীল এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। যদি সেক্ষেত্রে দেখা যায় যে একে অপরের বয়ান মিলছে না বা বয়ানের মাধ্যমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু তাদের হেফাজতেও নিতে পারে তদন্তকারী সংস্থা। সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে, মিলে গেছে। এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও। মুখ্যমন্ত্রী ব্যানার্জি পরিবার, তার কোম্পানি, তার সিও, অতএব সবাই জানে মাথাটা আবার কি। হেমন্ত সোরেন গেছে, দিল্লির মাপলার গেছে, এবারে হাওয়াই ছুটির পালা, আমরা অপেক্ষা করে আছি। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এজেন্ট সন্তু গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, সন্তুকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে বেশ কিছু নতুন তথ্য এসেছে। সেই সমস্ত তথ্য সম্পর্কে আরও বিশদে জানতেই প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজয় কৃষ্ণকে জেরা সিবিআই আধিকারিকদের। হাতে নতুন তথ্য, তার ভিত্তিতে নতুন করে জেরায় তদন্তে আরও গভীরে পৌঁছানোর চেষ্টায় সিবিআই। ইতিমধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে ইডির মামলায়, অর্থাৎ ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতির সেই মামলায়। এবার একদিকে সেই মামলায় তিনি বিপদে রয়েছেন, তারপর আবার সিবিআই তার বিরুদ্ধে তেড়েবুড়ে তদন্ত করছে। ফলে সব মিলিয়ে সাঁড়াশি চাপে সুজয় কৃষ্ণ ভদ্র, একথা বলাই যায়। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। জিটিএ নিয়োগ দুর্নীতিতে বিপাকে রাজ্য। সূত্রের খবর, সিবিআই এর রিপোর্টে 7টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেগুলিকে আদালতও যথেষ্ট গুরুত্ব দেবে বলেই মনে করা হচ্ছে। রাজ্যের করা এফআইআর এর ভিত্তিতে পুলিশ কি তদন্ত করেছে সেই ব্যাপারে 29শে এপ্রিল পরবর্তী শুনানিতে রিপোর্ট দিতে বলেছে আদালত। জিটিএ নিয়োগ নিয়ে শোরগোলের মাঝেই শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল। 4 জুন জানা যাবে ভোটে এই দুর্নীতির কোনো প্রভাব পড়ল কিনা। কয়লা, বালি, গরু, আবাস, রেশন, একের পর এক দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি রাজ্যে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির ব্যথা শাসককে কিছুতেই ছাড়ছে না। ভোটের বঙ্গে নিয়োগ দুর্নীতির জেরে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে আবার সামনে এসেছে জিটিএ নিয়োগ দুর্নীতি। পাহাড়ের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশের 48 ঘন্টা কাটতে না কাটতেই জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর করে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এরপরই আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। নিয়োগ মামলায় রাজ্যের করা এফআইআর এর ভিত্তিতে কি পদক্ষেপ করা হয়েছে? সিবিআই অনুসন্ধান আটকাতেই কি শুধুমাত্র এফআইআর, জানতে চায় আদালত। আদালতের নির্দেশ মতো সিবিআই এর বিশেষ তদন্তকারী দলের প্রধান অশ্বিন সেনবি অনুসন্ধান রিপোর্ট জমা দেন। সূত্রের খবর, সিবিআই এর রিপোর্টের 7টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সূত্রের খবর, জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের এফআইআর এ নাম রয়েছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাম আছে জিটিএ নেতা বিনয় তামাংয়ের, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোসেরও। এফআইআর এ প্রথম নাম রয়েছে স্কুল শিক্ষা দফতরের টিআই প্রাণ গোবিন্দ সরকারের।
রাজ্যের আইনজীবী আদালতে জানান 439 জনের নিয়োগে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। বাকি 313 জনকে রাজ্য যাচাই করলেও নিয়োগে অনুমোদন দেয়নি। পাল্টা জিটিএর আইনজীবী বলেন, রাজ্য নিজের দায় এড়িয়ে যেতে পারে না। রাজ্য নির্দেশ দিয়েছিল বলেই তাদের নিযুক্ত করা হয়েছে। জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোলের মাঝেই দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল। 313 শিক্ষকের নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিচ্ছে রাজ্য সরকার। যদিও জিটিএর পাল্টা দাবি, রাজ্যের শিক্ষা দপ্তর এবং ক্যাবিনেটের অনুমতি নিয়েই পাহাড়ে এই নিয়োগ হয়েছিল। এ নিয়ে ভোটের পর রাজ্য এবং জিটিএ পরস্পর আদালতেও যেতে পারে। ভোটের বঙ্গে শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতি নিয়ে অস্বস্তি আরও বাড়ছে শাসক দলের, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। প্রসেনজিৎ চৌধুরী ও সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। জেলা থেকে কলকাতা, গলদঘর্ম এই সময় যখন তখন লোডশেডিং, নাজেহাল হতে হচ্ছে 8 থেকে 80 সবাইকে। কিন্তু কেন এই অবস্থা? কি বলছে জনতা, কি বলছেন বিশেষজ্ঞরা, দেখুন। सीएससी को हम रात भर से फोन कर रहे हैं, सब हम लोग फोन कर रहा है, फोन नहीं उठा रहा है सीएससी। একটু মানে রিস্টোর করে চলে যাচ্ছে। রাত্রিবেলা তো কারেন্ট থাকছেই না, সারা রাত। উত্তর থেকে দক্ষিণ কলকাতা হয়ে শহরতলি, এভাবেই ক্ষোভ উগরে দিচ্ছেন শহরবাসী। ক্ষোভের নিশানায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসি থেকে রাজ্য প্রশাসন। হবে নাই বা কেন? দিনের বেলা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, রাতেও পারদ 30-এর কোঠায়। অসহ্য এই গরমে ফ্যান এসি চালিয়ে যে একটু স্বস্তি পাবেন তার উপায় নেই। দিন হোক কিংবা রাত, যখন তখন কারেন্ট অফ। বিদ্যুতের এই লুকোচুরি খেলায় তিতিবিরক্ত ভুক্তভোগীরা, তাই বাধ্য হয়ে দিনরাত জায়গায় জায়গায় প্রতিবাদ, কোথাও বিক্ষোভ, কোথাও রাস্তা অবরোধ। पेशेंट है सर, कल पेशेंट मर गया सर, हम लोग का घर में कौन जिम्मेदारी लेगा सर? सीएससी तो कोई रिस्पॉन्स नहीं दे रहा सर। आज मेरा घर में भी पेशेंट है, हर जितना यहाँ पर लोग आए सबका घर में किसी का हार्ट का पेशेंट है, किसी का 1 महीने का बच्चा है, किसी का 2 महीने का बच्चा है। घर में जाकर देखिए क्या प्रॉब्लम हो रहा है। কেন এই দুর্ভোগ পোহাতে হচ্ছে? বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, চড়া গরমের জেরে এবার যে বিদ্যুতের চাহিদা বাড়বে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। গরম পড়লে ফ্যান এসি বেশি করে চলবে, বিদ্যুতের চাহিদা বাড়বে, এটাই তো স্বাভাবিক। বাড়তি চাহিদার জন্য আগেভাগে তৈরি থাকাই তো বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজ। তাহলে কেন পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না? বিশেষজ্ঞদের মতে, গরমের জেরে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ছে, তাতেই কেবি স্টেশনগুলোতে অতিরিক্ত চাপ পড়ছে। প্রচণ্ড গরমে কেবি স্টেশনগুলো গরম হয়ে বিকল হয়ে যায়। আমফানের জেরে শহর জুড়ে বিদ্যুৎ বিপর্যয় হয়। সেই সময় কোথাও কোথাও অস্থায়ী মেরামত হয়, এমনটাই বলছে সূত্র। 4 বছর কেটে গেলেও পাকাপাকি মেরামত হয়নি বলছে সূত্র। তাই অতিরিক্ত চাপে এখন সেই সব জায়গাতেই বিপত্তি। তবে শুধু আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা নয়, রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ উঠছে, আর তারই মাসুল দিতে হচ্ছে শহরবাসীকে। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মন্ত্রীর অবশ্য দাবি, লোডশেডিং কোথাও হচ্ছে না। কোনো জায়গায় গরমের জন্য যেটা টেকনিক্যাল ফল্ট সেটা তো হবেই, মানুষের শরীর খারাপ হয়, আর কোনো যান্ত্রিক গোলযোগ হবে না, এটা তো হতে পারে না। সিএসসি প্রায় 120টা জেনারেটর আছে, যেখানেই সমস্যা হবে জেনারেটর দিয়ে আমরা বিদ্যুৎ পরিষেবা দেবো। দিনরাশি না থাকে, এমনি আপনার বিদ্যুৎ উদ্বৃত্ত হওয়ার কথা, তারপরে তো লোডশেডিং। আপনি গ্রামে চলুন, লোককে জিজ্ঞেস করুন ক ঘন্টা লাইট থাকে। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের চাহিদা বৃদ্ধির পিছনে অতিরিক্ত এসির ব্যবহারও একটা বড় কারণ। বিদ্যুৎ দপ্তরের কর্তাদের একাংশের দাবি, এসি লাগালেও লোড বাড়ানোর আবেদন করছেন না গ্রাহকরা, তাতে চাপ বাড়ছে। এখানেই ভুক্তভোগীদের প্রশ্ন, তখন এসিটা বাড়ছে তো এসি টাকা এসি নিচ্ছে না, সেই টাকাটা কি করছে ও কাজ? যদি বলছেন এসি কেন চালাচ্ছেন, এসিটা চালাবো না কেন, আমরা তো দিচ্ছি পয়সা পারমিশন করার জন্য। সূত্রের খবর, 16 জুন 2023 সিএসসি এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল 2606 মেগাওয়াট। 26 এপ্রিল 2024 সিএসসি এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল 2728 মেগাওয়াট। 18 জুন 2023 রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল 9200 মেগাওয়াট। 26 এপ্রিল 2024 সংশ্লিষ্ট অংশে বিদ্যুতের চাহিদা ছিল 9935 মেগাওয়াট। মানে গত বছরের জুন মাসে যে চাহিদা ছিল, এবছর এপ্রিলেই তা ছাপিয়ে গেছে। মে জুনেও যদি পারদ চড়াই থাকে, তাহলে চাহিদা আরও বাড়তে বাধ্য। গ্রাহকদের আশঙ্কা, তাহলে কি আরও ভোগান্তি অপেক্ষা করে রয়েছে, নাকি অবস্থা বুঝে আগাম ব্যবস্থা করতে পারে বিদ্যুৎ বন্টন সংস্থা? আমরা চাইছি এর কোনো সলিউশন হচ্ছে না কেন?
সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। পরপর টানা দুদিন দেশের উষ্ণতম স্থান পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা। শনিবার পারদ 46 ডিগ্রি ছুঁই ছুঁই। পাল্লা দিচ্ছে পানাগড়। 1 মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে। কলকাতায় টানা 4 দিন পারদ 40 ডিগ্রির ওপরে। 1 মে পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। আগামী 4 দিন দক্ষিণের 8 জেলায় কমলা সতর্কতা। মঙ্গলবারের পর কিছুটা গরম কমবে উত্তরবঙ্গে। উত্তরের 5 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। 1 মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো আশা নেই। 26/11 হামলাকারী কাসফকে ফাঁসিতে ঝোলানোর আইনজীবী উজ্জ্বল নিকম এবার ভোটের ময়দানে। মুম্বাই নর্থ সেন্ট্রাল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন তিনি। বর্তমানে ওই কেন্দ্র সাংসদ বিজেপির পুনম মহাজনের। শনিবার হঠাৎই তার জায়গায় উজ্জ্বল নিকমকে প্রার্থী করে বড় চমক পদ্ম শিবিরের। স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন উজ্জ্বল নিকম। তার মধ্যে অন্যতম হল মুম্বাইয়ে 26/11 জঙ্গি হামলার মামলা। এখনো পর্যন্ত 628 জন অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার জোরদার সওয়ালে। ফাঁসির সাজা করিয়েছেন 37 জনের। राजनीति में ये लड़ाई मानता नहीं हूँ। राजनीति से समाज सेवा हो सकती है और राजनीति से भी राष्ट्र सेवा होती है। ये नया फंडा मैं जरूर अपनाऊंगा और राजनीति के माध्यम से इस देश की सेवा करने का मौका मुझे मिला है, इसलिए मैं खुद को भाग्यवान समझता हूँ। পরে খবরে আসি, মণিপুরের বিষ্ণুপুরে চেকপোস্টে দুষ্কৃতী হামলা। মৃত 2 সিআরপিএফ জওয়ান। সিআরপিএফ এর 128 নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর ছিলেন এন সরকার এবং হেড কনস্টেবল ছিলেন অরূপ সাইনি। শনিবার কলকাতায় পৌঁছল তাঁদের দেহ। নিউটাউনের সিআরপিএফ ক্যাম্পে তাঁদের শেষ শ্রদ্ধা 167 নম্বর ব্যাটালিয়নের।